আবু হানা রাজ্জাকী, এই জুলাই সনদের আইনি ভিত্তি বা আইনি মর্যাদা নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন দলের বিভিন্ন রকম দাবি আছে। শেষ পর্যন্ত স্বাক্ষর হলে বোঝা যাবে যে আসলে কি দাঁড়াচ্ছে। স্বাক্ষর হলে তো যে অবস্থায় তারা করছে, জুলাই সনদটা হয়েছে, ওটার উপরই স্বাক্ষর হবে। যেগুলোর সাথে একমত হয়েছে সেগুলো সেভাবে থাকবে, আর যেগুলো নোট অফ ডিসেন্ট দিছে সেগুলো সেভাবে থাকবে। স্বাক্ষর হইল, তারপরে সেটি তো বলছি, স্বাক্ষর হইল, তাতে কি হবে? গণভোট বলতেছি, গণভোটেও দুইটা পার্ট করছে যতটুকু শুনছি। একটা পার্টে থাকবে নোট অফ ডিসেন্ট যেগুলো দিছে, একটা পার্ট, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হয়তো যেগুলো একমত হয়েছে। সেকেন্ড পার্টগুলো যদি বলে হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। টপের পার্টে যদি বলে না, তাহলে নোট অফ ডিসেন্টও বাতিল হয়ে গেল। তার মানে টোটাল যেটা দিচ্ছে সেটা কাজে আসবে। এক হবে কি হবে না, সেকেন্ড কোশ্চেন। প্রশ্ন হচ্ছে গণভোটে সকলে সম্মত হইল কেন? সব রাজনীতিবিদই তো ওখানে বসছে। রনি ভাই যেটা বললো, আমি মনে করি ওনার ওপিনিয়ন দিচ্ছেন, উনি টু সাম এক্সটেন্ট একই ওপিনিয়ন দিচ্ছেন, কিন্তু রাজনীতিদের বসে সম্মত হয়েছে। সুতরাং এইটা নিয়ে আমি এখন আর বিতর্ক করব না, যেহেতু সম্মত হয়েছে সুতরাং প্রয়োজন। এইবার আসেন, একটা কথা বলছে পিপলস উইল। এই পিপলস উইলের রিটেন রূপটাই হইল জুলাই সনদ। আপনি তো দিন গেলে ভুলে যাবেন, 71 সালে যে যুদ্ধ হইল তার উপরে যে সংবিধানটা হইল সেটা রিটেন ফর্মে আছে না? হ্যাঁ, তো পিপলস উইল থাকলেই তো হইতো, ওটা লাগবে। সে কারণে এটা আর একটা ব্যাপার, গণভোটে কেন যাইতে হইল? ডিসেন্ট আর নন ডিসেন্ট তো বললামই। গণভোটে যাইতে হইল এই কারণে, যতজন লোক হয়নি গিয়ে পৌঁছেন বাংলাদেশে 40 জন লোক, টোটাল জনগণ রিপ্রেজেন্ট করে হার্ডলি 45% কিংবা 50%। হোয়াট অ্যাবাউট নেক্সট 50? তাদের ভিতরে দলবিহীন জনগণ আছে 30% বা 35% এই মুহূর্তে। এই যে দলবিহীন জনগণ, তাদের মত কোথায়? তাদের মতো আপনাকে নিতে হবে। সুতরাং গণভোট সেজন্যও দরকার। এইবার আসেন, রনিবার একটা কথা বলছে, গণভোটে দিলে বিরাট ক্ষতি হয়ে যাবে, গণভোটে তো আওয়ামী লীগ নাই করবে। তাহলে গণভোটে আওয়ামী লীগ না করবে, আর এখন যারা গণভোট চান না, দুজনের চিন্তা তো একই হইল। এখন যারা গণভোট চান না আর গণভোটে গেলে আওয়ামী লীগ না বোধক দিবে, তাহলে তো অভিন্ন চিন্তা হয়ে গেল। সুতরাং এটা আমার কাছে মনে হয় যৌক্তিক না, কারণ যারা চাচ্ছে না তারা তো আওয়ামী লীগের সাথে মিশেই গেল, যারা চাচ্ছে না তারা আওয়ামী লীগের সাথে মিশে গেল। সুতরাং এটা গ্রহণযোগ্য না। আর একটা কথা বলে, গণভোট একই দিনে হবে। একই দিনে যদি হয় গণভোট, সংসদ নির্বাচন আর গণভোট, তাহলে তো সংসদ নির্বাচন হয়েই গেল। তাহলে সংসদ নির্বাচন কিসের আলোক হইল? জুলাই সনদের আলোকে তার হচ্ছে না। সংসদ নির্বাচন হবে কিসের আলোকে? বলেন, কোন আলোকে হবে? কোন সংবিধানে হবে? কোন বিধানে হবে? একই দিনে যদি হয়, আগে যদি জুলাই সনদ হয় তাহলে তো আপনার জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদের আলোকে নির্বাচনটা হবে। কিন্তু জুলাই গণভোট আর সংসদ নির্বাচন যদি একই দিনে হয়, তাহলে সংসদ নির্বাচনটা কোন আইনের আলোকে হইল? কোন সংবিধানের আলোকে? পিছনের সংবিধান যেটা চলমান আছে, তর্কের খাতিরে সবাই এটাই বলে 72-এর সংবিধান, ওটা সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া ম্যান্ডেটরি, তারপরে চেঞ্জ করার এখতিয়ার কারো নাই, তারপরে টাইম শিফট করার এখতিয়ার কারো নাই। একবার গেলেন ডিসেম্বর 25-এর মধ্যে চাই, আর একবার এখন ফাইনাল হলো ফেব্রুয়ারি 26-এর মধ্যে চাই। কোন সংবিধানে গেলেন? এই সমস্ত কৈফিয়ত দিতে হবে। ফাইনালি একটা কথা আসে কি, সংবিধানের ঊর্ধ্বে কিছু জায়গা নাই। বুলশিট, টোটাল মানুষকে চিট করা হয়। সংবিধানের ঊর্ধ্বে সবসময় যখনই আপনি কোনো পরিবর্তন আনবেন, আগেরটা থাকে। সব বাদ দিলাম, সংস্কার, নতুন সংবিধান লেখার দরকার নাই, সংস্কারই করেন না। সংস্কারে সংবিধানের 70 ধারায় যে টেক্সটটা আছে এখন, সেটাকে চেঞ্জ করে দিয়ে 70-এর ক খ গ গ দিয়ে আপনি চেঞ্জ করেন, তাহলে আগেরটা থাকে। যখনই চেঞ্জ হবে তখন এটা সুপিরিয়র। টোটাল জনগণকে চিটপাট করে রাজনীতি, যেটা বইলা সংবিধানের ঊর্ধ্বে। সংবিধান আবার কি? জনগণ। গণভোট সংবিধানের উপরে, গণভোট সংবিধানের উপরে। 1 2, যদি আপনি জনগণের মূল্যায়ন করেন, জনগণ এখন বলবে সংবিধান চেঞ্জ হবে, তাই হবে। আপনি এক সংবিধান দিয়ে 18 কোটি লোককে চাপাই দিতে পারবেন না। 18 কোটি লোকের চিন্তা চেতনার উপরে আপনার বই হবে ডেইলি। দ্যাট ইজ দ্য ল। সুতরাং এই যে কথাগুলো বলে, অল দিস আর, বিশেষ করে রাজনীতিবিদরা যেটা বলে যে সংবিধানের ঊর্ধ্বে কিচ্ছু স্থান দেওয়া যাবে না, অসম্ভব। আপনি যখনই সংবিধান পরিবর্তন, সংশোধন যাই করেন না কেন, ওইটা এক্সিস্টিং থাকবে, অতীতেরটা চলে যাবে। সুতরাং এটা বুলশিট এবং মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ড করানো হচ্ছে। রেজাউল করিম রনি, জুলাই সনদের উপর যে গণভোট হবে, সেই গণভোট
কবে হবে এটা নিয়ে দ্বিমত আছে। এটা নিয়ে সমাধান হয়নি, এটা বোধহয় অন্তর্বর্তী সরকারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা জানি না কবে হবে, কিন্তু আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হলো যদি আগে হয় সেটা কি চ্যালেঞ্জ হতে পারে, আর যদি একই দিনে হয় তাহলে সেটার কি চ্যালেঞ্জ হতে পারে। এবং এই দুটো একটু সংক্ষেপে বলে আপনার মতামতটাও দিবেন যে কোনটা আসলে ভালো। আচ্ছা, আমার হলো দুইটা একটু রেসপন্স করতে হবে। জি। সেটা হলো আমি যখন বললাম যে আপনার নেশন স্টেট অ্যান্ড দ্য পিপলস নেশন, হ্যাঁ, দুইটা আলোচনাটা কেন জরুরি সেটা হলো আপনার পার্থ চ্যাটার্জি, বিখ্যাত আপনার রাষ্ট্রবিজ্ঞানী, কলম্বিয়া ইউনিভার্সিটির এই মুহূর্তে এমেরিটাস প্রফেসর। তো ওনার একটা বই আছে জাস্ট রিপাবলিক, আপনার পিপল অ্যান্ড দ্য স্টেট অফ ইন্ডিয়া। তো উনি দেখাচ্ছে আপনার 1950 সালে ইন্ডিয়ার যে সংবিধানটা গ্রহণ করা হয় সেই সংবিধানের 3 ভাগের 2 ভাগ জায়গা নেওয়া হয়েছে আপনার 1935 সালে ইন্ডিয়ান অ্যাক্ট যেটা ছিল ব্রিটিশ আমলে করা, সেখান থেকে গ্রহণ করা হয়েছে। তার মানে, এবং একইভাবে পাকিস্তানের সংবিধানের ক্ষেত্রেও এই যে আপনার ব্রিটিশ কলোনিয়াল লিগেসি, এটাকে সরাসরি অ্যাডাপ্ট করা হয়েছে। এবং অ্যাডাপ্ট করার মধ্য দিয়ে কতগুলো প্রতিনিধি, দোজ মোস্টলি এলিটস, তারা একটা ন্যাশনাল স্টেট ফর্মুলেট করছে ইন্ডিয়া, পাকিস্তান এবং পাকিস্তানের ধারাবাহিকতা। একইভাবে দেখবেন যে বাংলাদেশের যে সংবিধান সেটাও পাকিস্তানের সংবিধানের আপনার ধারাবাহিকতা অনেক কিছু অ্যাডাপ্ট করা হয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। সেটা নিয়ে ভাষা নিয়ে ওই সময় হক কথায় তার যে বিতর্ক সেগুলো করা হয়েছিল, এগুলো আপনার আছে। তার মানে হলো এখানে ন্যাশন স্টেট নামে একটা কলোনিয়াল লিগেসিকে আপনারা দেখবেন যে এখানে এমনভাবে এখানে আপনার পরিপুষ্ট করা হয়েছে, ইনট্যাক্ট করা হয়েছে, যার খেসারত আপনার আজকেও দিতে হচ্ছে। আজকে আমাদের যে ব্যুরোক্রেসি, যেটা একটা আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশ বানায় ফেলছে, যারা নিজেরাই তাদের মতো করে মানে সরকার যায় আসে, কিন্তু এই যে লুটপাটের সিন্ডিকেট এটা অক্ষত থেকে যায় সবসময়। এটা বিকজ অফ কলোনিয়াল লিগেসি। এবং এই কলোনিয়াল লিগেসি টিকে থাকে যেটার উপর, সেটা হলো ন্যাশন স্টেট আইডিয়ার উপর দিয়ে। এই জন্য এখানে প্রচুর আন্দোলন হয়, দেখবেন এইসব দেশগুলোতে প্রচুর আন্দোলন হয়, বিক্ষোভ হয়, হয়। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীরা দেখতেছে যে আমাদের মতো দেশগুলোতে আমরা যে ইউরোপের এই যে ন্যাশন স্টেটের আইডিয়া ইউরোপের মতো করে নকল করে নিয়ে নিচ্ছি, এটা ডেঞ্জার হলো সবসময় একটা এলিট অলিগার্ক শ্রেণী তৈরি হয়। এবং পৃথিবীতে ফ্যাসিবাদ সবসময়ই কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে, একটা পপুলার আপরাইজিংয়ের মধ্যে দিয়েই আসে, কখনো বইলে আসে না যে আমি ফ্যাসিবাদ কায়েম করছি। দ্যাটস ওয়াই আমরা এখন রাষ্ট্রবিজ্ঞানীরা চিন্তা করতেছেন যে পিপলস নেশন করতে হবে। পিপলস নেশন মানে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক, এবং জনগণের সম্পর্ক স্থাপন করার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া হলো নাগরিক ভিত্তিক রাষ্ট্র, নট আপনার একটা জাতীয়তাবাদ ভিত্তিক রাষ্ট্র, একটা বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক যেরকম দেখছি, পাহাড়িদেরও বলা হয়েছে তারা বাঙালি হয়ে যা। এই যে ফ্যাসিজমের যে ধারাটা, এটা সবসময় ন্যাশন স্টেট কায়েম করার মধ্য দিয়ে একটা অলিগার্ক শ্রেণী সবসময় করে। আমি এই ক্রিটিকটা করছি, এবং এটা প্রোফাউন্ডলি মানে আপনার ধরেন সারা দুনিয়ার বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞান এবং এই মুহূর্তে যারা ক্রিটিক্যাল থিঙ্কার, এটা খুবই সুবিদিত। আপনারা, আমি রেফারেন্স দিয়ে দিলাম, আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে কেন আপনার শুধু বাংলাদেশ না, লাতিন আমেরিকা, আপনার আফ্রিকা থেকে শুরু করে এই যে কলোনিয়াল আপনার ন্যাশন স্টেটের আইডিয়া, এটার মধ্য দিয়ে সবসময় দেখবেন এই 10 জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের অলিগার্ক শ্রেণী শাসন করে, এবং তাদের সম্পত্তিগুলো ইউরোপ আমেরিকায় যে পাচার হয়। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আফ্রিকার দেশ একই মডেল। এই জন্য এখানকার পিপলকে এম্পাওয়ার করার জন্য এখানকার ক্ষমতার ধারণার এই যে কলোনিয়াল ধারা, এটাকে চেঞ্জ হয়ে পিপলস পাওয়ার, যেটা পিপলস নেশন, জনরাষ্ট্র আমরা বলি না, সেই জায়গা থেকে ফলে ডেফিনেটলি আমরা ডেমোক্রেটিক ধারায় বুঝতে পারছি। এখন এইটা বলে এই ক্রিটিকটা আমার মনে হয় যে উনি যে করলেন পার্শিয়ালি, এটা পরিপূর্ণভাবে আমি ব্যাখ্যা করলে হয়তো আরও পরিষ্কার হবো, উনি আর এই ক্রিটিক্যাল জায়গাটা থাকবেন। এটা একটা গুলো। আর রাজ্জাকি ভাই যেটা বললেন, দেখেন আওয়ামী লীগের সাথে এখানে মিলার কোনো কারণ নেই। আমি যে জায়গাটা বলছি, আমি বলছি গণ অভ্যুত্থান ইজ দেয়ার, পিপুলস উইল, তো আমি ধরে নিচ্ছি গণ অভ্যুত্থান যে আপনি যেটা বলেন সেটা লিখিত রূপ। তাহলে এই সরকার যেহেতু সম্মিলিত আপনার ঐক্যের ভিত্তিতে সরকার, দলীয় এবং নির্দলীয়, সো এই সরকারই তো আপনার সর্বময় ক্ষমতার, আপনার নির্বাহী ক্ষমতার মধ্যে ফাংশন করে, ফলে তার এগুলো বাস্তবায়ন করতে বাধা কোথায়? সে কেন প্রোঅ্যাক্টিভলিগুলো বাস্তবায়ন করবে না? কেন আপনি নেক্সট পার্লামেন্ট বা পলিটিক্যাল নেগোসিয়েশন এগুলোর উপর আপনি ডিপেন্ড করবেন বা অপেক্ষা করবেন? অলরেডি তো এটা আসছে। ফলে এই আর্গুমেন্টটা তোলা এখন হয়তো টু লেট, কিন্তু এটা আরও আগে তো আমরা ধরেন এখানে পুলিশ সংস্কার দরকার, জুডিশিয়ারি সংস্কার দরকার, ব্যুরোক্রেসি সংস্কার দরকার। এটার জন্য আপনি কোন দলের দিকে তাকায় থাকবেন, কোন সনদের দিকে তাকায় থাকবেন? এটা তো এই মুহূর্তে করে ফেলা দরকার ছিল, ইমিডিয়েট করে ফেলা দরকার ছিল। ফলে ডেফিনেটলি আমি মনে করি যে আপনি যখন গণভোটের মধ্য দিয়ে এটা নিয়ে যাবেন, এটা আমি বলতেছি একটা পলিটিক্যাল প্রবলেম লিগ্যাল সলিউশন করতে হয় না। এটা থিওরিটিক্যালি কেন করতে হয় না? কারণ পাওয়ারের যে কনসেপ্ট আইডিয়া, সেদিক থেকে পলিটিক্যাল উইল ইজ সুপ্রিম, দেন হইলো আপনার লিগ্যাল অ্যাকশন। এটা অবশ্যই এই পলিটিক্যাল উইলকে একটা
লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে ফাংশন করতে হয় দেখে সংবিধান আইন এগুলো দরকার হয়, এইভাবে রাষ্ট্র ফাংশন করে, দ্যাটস ভেরি ক্লিয়ার। কিন্তু আপনার গণঅভ্যুত্থান ইজ দেয়ার এবং সেটা টাটকা, এখনও বিচার হয় না, এখনও আহত লোকজন মাঠে আছে। এখনই যদি আপনার এই জিনিসটা অতীত হয়ে যায়, এখনই যদি আপনার এটা পরবর্তী সময়ে বাস্তবায়ন করতে হয়, তাহলে তো আপনার ধরেন এটা তো খুবই আনফর্চুনেট। আমি এই জন্য এটা কেন আলাদা আমি বলতেছি, এটা ইমিডিয়েট রাইট নাও এটা আপনি বাস্তবায়ন করে ফেলবেন, মেজরিটি বাস্তবায়ন করে ফেলবেন, বাকি যেগুলো লম্বা সময় ধরে করতে হবে সেগুলো জাস্ট কন্টিনিউশন ধারাবাহিকতার মধ্যে পরবর্তী সময় যে আসবে সে করবে। কিন্তু আপনি যদি পুরা কোর্সটা পরবর্তী সময়ের জন্য রেখে দেন, তাহলে এই সরকারের এই যে লম্বা সময়, আপনি বলতেছেন 90 দিনে নির্বাচন করলো না, আরও 90 দিনে করলো না, 1 বছর 1.5 বছর, তাহলে 1 বছর 1.5 বছরের যে ক্ষমতা লেজিটিমেসি, এটা তো এটা হয়তো বৈধতা আপনি দিতে পারবেন নেক্সট পার্লামেন্টে, কিন্তু এইটারতে আপনার এটার যে আপনার জাস্টিফিকেশনটা তো দিতে হবে যে তাহলে 1.5 বছরে আপনি রাষ্ট্রের কোন গুণগত পরিবর্তনটা করলেন, যেখানে একটা প্রাতিষ্ঠানিক পরিবর্তনের আকাঙ্ক্ষা গণমানুষের মধ্যে ছিল। হ্যাঁ, ফলে এই জন্য আপনি এখন যদি শুধুমাত্র আপনি 1 বছর ধরে লম্বা সময় ধরে চা সিঙ্গারা খায় সংস্কার কমিশনে বৈঠক করলেন, লম্বা বক্তৃতা দিলেন, তারপরে ইভেন ধরেন আপনি গণভোট করলেন, হ্যাঁ না যাই হইল, তারপরে যে দল ক্ষমতা আসবে সে দল যদি তারা মনে করে আচ্ছা এই সংস্কারগুলো আমরা করব, সবই করতে বাধ্য যেহেতু গণভোট হয়েছে, গণভোটে তারা জিতলই, তারপরে তারা যদি এটা একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফেলাইয়া এটা লম্বা শিডিউলের মধ্যে নিয়ে যায়, হ্যাঁ করা শুরু করে, হ্যাঁ আমি বলি যদি করা শুরু করে এবং যেটা প্রায়োরিটি জনগণ মনে করতেছে আজকে করা দরকার, সে যদি মনে করে সেটা 10 দিন পরে করবে, হ্যাঁ পার্লামেন্ট ইজ দেয়ার, সে এটা মনে করতেই পারে। ফলে আপনি যদি মনে করেন যে এটা একটা গণভোট হইলেই সমাধান হয়ে যাবে, আমি মনে করি না এত সহজ সমাধান হবে, কারণ প্রবলেমটা হলো পলিটিক্যাল, প্রবলেমটা এন্টার পলিটিক্যাল কোর্সের মধ্যে এই জিনিসটা সমাধান করতে হবে, এটা লিগ্যালি চাপাই দিলে এটা হবে না। দ্যাটস মাই আর্গুমেন্ট। এখানে আমি জানি না আপনার মন্তব্য করবেন, আমার অ্যাঙ্কার হিসেবে মন্তব্য করা ঠিক না। যেটা দেখতেছি সেটা হলো যে পলিটিক্যাল প্রসেসের মধ্যে যাচ্ছে, সব রাজনৈতিক দলগুলো এখানে আছে এবং এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হচ্ছে। তো আপনার যা বলছেন সব কিছু এখানে আছে বলে আর মনে হয়। মাহবুব আজিজ, আপনি কীভাবে দেখেন? বিশেষ করে আমি যেটা জানতে চাই যে জুলাই সনদ হচ্ছে, স্বাক্ষর হবে, গণভোট হবে, প্রসঙ্গটা গণভোট, অ্যান্ড গণভোটটা নিয়ে আগে না পরে এটা নিয়ে একটা বিষয় আছে, আপনি কীভাবে দেখেন? আচ্ছা, এইটা ঠিক আছে, আগে পরের প্রসঙ্গের সাথে আমি একটু যুক্ত করতে চাই যে যেই বিষয়গুলো আলোচনায় এলো যে সংবিধান খুব জরুরি না, এটা এরকম একটা বড় গণ অভ্যুত্থানের পর এগুলো সব বাতিল হয়ে যাবে আগেরগুলো, এটা তো এর আগের প্রসঙ্গে আলাপ ক্ষেত্রে আমি বলেছি যে এটা অপ্রাসঙ্গিক কথা যে এবং অযৌক্তিক কথা, এটা তো হতেই পারে না। কারণ আপনি যে 82 সালে এরশাদ সাহেব ক্ষমতা এলেন, 9 বছর থাকলেন, এটা সংবিধানের কোথায় লেখা ছিল? কাজে সংবিধানে লেখা থাকলেই যে সকলেই সেটা মানেন না, এটা তো একদম দিবালোকের মতো সত্য। এগুলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের কথার মতো মনে হচ্ছে। কাজেই আজকে যা লেখা হচ্ছে জুলাই সনদে, সেটা যে আগামী সরকার এসে মানবে এটার কোনো রকম নিশ্চয়তা নাই। যেমন মানেননি 80 দশকে, বা আওয়ামী লীগ এই 17 বছরেও সংবিধানের ধার ধারেনি, সুবিধা মতো তারা অনেক কিছু করে নিয়েছে। কাজেই মূল সমস্যাটা হচ্ছে যে রাজনৈতিক দল যারা এখানে বসেছে, 30টি রাজনৈতিক দল, তারা কতখানি রাজনৈতিকভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে এবং তারা কি সততার সাথে রাজনৈতিক দায়িত্ববোধ থেকে কাজটা করছে কিনা, এবং সরকার আসলে কতখানি দৃঢ়তার পরিচয় দিচ্ছে। রনি ভাই যে বললেন যে সরকারের উচিত ছিল এই কাজগুলো করে ফেলা, তার দরকার ছিল না, এই সরকারের পক্ষে এটা কি সম্ভব? আপনি যে 13টি সংস্কার কমিটি হয়েছে, একটি মাত্র সংবিধান সংস্কার কমিটি ছাড়া আর কোন কমিটির কি সংস্কার প্রস্তাব সেটাই তো আমরা ঠিকমতো জানতে পারলাম না। নারী বিষয়ক সংস্কার কমিটির যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে, তারপরে যেই বক্তৃতা বিবৃতি আমরা শুনলাম যে অশালীন আক্রমণ করা হলো, এই নিয়ে সরকার কি করেছে? যখন বলা হলো যে নারীর বিষয়ক সংস্কার কমিটি খুব ভালো প্রস্তাব দিয়েছে, প্রধান উপদেষ্টা বললেন যে যেগুলো সম্ভব খুব দ্রুত গতিতে বাস্তবায়ন করা সম্ভব, যেই একটা হুঙ্কার দেওয়া হয়েছে সাম্প্রদায়িক দলের পক্ষ থেকে, সেটা কিন্তু হিমাগারে চলে গেছে। কাজেই এই সরকারের কোমরের জোর কতখানি আছে, পায়ের জোর, মাথার জোর কতখানি আছে, এটা আমরা জেনে ফেলেছি। এবং সেই জেনে ফেলেছি বলে তাদের হাতে নির্বাচন কতখানি সুষ্ঠু এবং অবাধ হবে, এটা নিয়েও কিন্তু অনেকের শঙ্কা আছে। যদিও আমরা এই শঙ্কা মুক্ত থাকতে চাই, আমরা সরকারের কাছে একটা দৃঢ়তা দেখতে চাই সরকারের কাছ থেকে যে একটা অবাধ ও সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। এবং তার আগে এই যে গণভোটের যে ব্যাপারটি, এটা আসলে একেবারেই একটা পরিস্থিতির বিভিন্ন রকমের ব্যাখ্যা করে এক ধরনের যেই ইতিবাচক একটা
মানুষের মধ্যে আবেগ আছে, এটাকে কাজ করছেন কিছু রাজনৈতিক দল। বিএনপি কিন্তু প্রথমে গণভোটে রাজি ছিল না, এনসিপি এবং জামাত মূলত এই গণভোটের পক্ষে বলে, এবং তারপরে দেখেছে বিএনপি যে এটা নিয়ে বেশি টানাটানি করলে নির্বাচন আরও দূরে চলে যেতে পারে, আমরা এটাতে রাজি হয়ে যাই, যেহেতু তাদের সম্ভাবনা অনেক বেশি, তাদের মূল প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে অনুপস্থিত। এবং এই সুযোগে এরকম একটা পরিস্থিতি গণভোটের দিকে যাচ্ছে, যেটার আদৌ প্রয়োজন ছিল না। যেহেতু 30টি রাজনৈতিক দল রাজি হয়েছে, সবাই রাজি হয়েছে এই কথা আমি বলবো না, কারণ এমনও রাজনৈতিক দল আছে যার দ্বিতীয় নেতাটির নামই আমরা জানি না। তাদের কথায় দেশে সংবিধান পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখুন অবস্থা। আমি আবহাওয়া রাজ্জাক, আমার মনে হয় দুইজনের কথার প্রেক্ষাপটে বোধহয় আপনার কিছু বলার থাকবে, কারণ আপনার কথা। আমি দুইজনের আলোচনা শুনে যেটা বুঝলাম, যেমন এরশাদ সাহেব আসলো, সংবিধানের ধার ধারলো না, কি আসে যায়, তার মানে সংবিধান কোনো ফ্যাক্টর না। আমি তাই বলতেছি, সংবিধান ফ্যাক্টর না। এরশাদ সাহেব যে 8 বছর 9 বছর চাল, সংবিধান ফ্যাক্টর না, ফ্যাক্টর জনগণ। জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত। 2 নম্বর আসেন, সরকার দ্বারা সম্ভব নয় কিছুই। এই সরকার দ্বারা কিছুই সম্ভব হয় না। এই সরকার ব্যর্থ, সরকার টোটালটা ব্যর্থ। আমি শুরুতে বলতেছি, এখনও বলতেছি, সে সুষ্ঠু নির্বাচন দিবে, এটা যারা আশা করে তারা কি হিসাবে আশা করে? নির্বাচন যে সুষ্ঠু হবে, গ্যারান্টিটা কি? 3 নম্বর আসেন, সংবিধান মানলে না মানলে কিছুই আসে যায় না, ওনাদের বক্তব্য। তো এই যদি হয়, আরেকটা ব্যাপার, এই যে চূড়ান্তভাবে যদি আমি বলি, এটা সিম্পল। এই যে রাজনীতিবিদরা বসলো এখানে, বলল যে গণভোটে বিএনপি রাজি ছিল না, জামাত আর এনসিপির করতেছিল, তো এটা তো খেলাঘর না, তামাশা না। সিদ্ধান্ত নেবেন চূড়ান্তভাবে। তার মানে আপনি যে গণভোটে আসলেন, কী হিসাবে আসলেন? যে ওরা চাইছে বলে ঠিক আছে আসলাম, তাই সেই জন্যই ওই ষড়যন্ত্র, ওই কৌশল যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন। গণভোট আগে হবে, তার আলোকে সংসদ নির্বাচন হবে, এটাই গণভোটের, এই জন্যই গণভোটটা প্রয়োজন। আর আপনি যদি একই দিনে করেন, সংসদ নির্বাচন তো হয়েই গেল, এই গণভোটে কোনো মানে নাই। সুতরাং প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হয়, সবার বক্তব্যে মনে হলো দেশটাকে আমরা একটা তামাশার জায়গা, খেলার জায়গা বানাই নিছি। নোবডি সিরিয়াস, পাওয়ারে যেতে হবে। ইউনূস সাহেব অযৌক্তিক, অগ্রহণযোগ্য, কিছুই পারতেছেন না, সব ক্ষেত্রে ব্যর্থ। একটা সংস্কার করতে পারলেন, নারী সংস্কার নিয়ে বিতর্ক, আমি একমত। সে কিন্তু একটা ভালো নির্বাচন দিবে, এ ব্যাপারে দ্বিমত নাই। অদ্ভুত আমাদের চিন্তা ভাবনা। দ্যাটস অল। আচ্ছা, এখন আমি একটু আবহাওয়ার রেজাল্ট করেন রনি, সেটা হলো এই পিআর নিয়ে একটু আপনাদের 3 জনের কথা জানতে চাই। পিআর হঠাৎ করে কোত্থেকে আসলো, এবং এটা আলোচনা, বিশেষ জামাত এটা নিয়ে এসছে, এবং এটা নিয়ে বেশ একটু তারা তো ইয়েতেও নেমেছে, আন্দোলনও নেমেছে। কেমন রেসপন্স দেখেন আর কি? দেখেন, এখানে যে আলোচনাটা হলো, আমি মনে করি জুলাই সনদ, এটা একটা 1 সেকেন্ড বলে তারপর আপনার প্রশ্ন আসি। জুলাই সনদের এই বাস্তবায়নটা যত দীর্ঘায়িত হবে, তত গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটা ক্ষতিগ্রস্ত হবে, মানুষ হতাশ হবে। ফলে এটাকে আমি যে কোনো আমলাতান্ত্রিক জটিলতার বাইরে রেখে ইমিডিয়েট পলিটিক্যাল অ্যাকশন আকারে এক্সিকিউট করার পক্ষে। আমি বুঝলাম, কিন্তু রাজনীতিবিদরা বসছে, রাজনীতিবিদরা আমলাতন্ত্রে ঢুকি কেন? রাইট, তাই এত বড় রাজনীতিবিদ সব বসলো, ফেব্রুয়ারিতে সেপ্টেম্বরে একমত হইতে পারলো না। আমি এর দোষ দেই, ওর দোষ দেই, টোটাল ফেলিওর তো রাজনীতিবিদদের। সেইখানে থাকেন রাজনীতিবিদদের ফেইলর, কিন্তু রাজনীতিবিদদের ফেইলর এখন পাওয়ার স্ট্রাকচারের আলাপ যদি করেন আপনি, এখানে পার্লামেন্ট আপনার, হ্যাঁ, ডেমোক্রেসিকে আপনি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পার্লামেন্টের যে আপনার মানে সার্বভৌম ক্ষমতা, যেটা সেই ক্ষমতা তো আপনার পার্লামেন্টকে দিতে হবে। এখন সেই ক্ষমতাটা দেওয়ার ক্ষেত্রে যদি এখানে জুলাই সনদের একটা আলাদা আইনি ভিত্তি এবং পার্লামেন্টের ক্ষমতা, এটাকে যদি একটা মুখোমুখি দাঁড় করানো হয়, সেক্ষেত্রে তো রাজনীতিবিদরা প্রশ্ন তুলবেই। সেই প্রশ্নটা সলিউশনের জন্য আমি মনে করি জুলাই সনদটাকে কোনোরকম কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে, যেহেতু এটা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিতর দিয়ে জেগে উঠছে, এটা ইমিডিয়েট বাস্তবায়ন করে ফেলা দরকার ছিল। দেন আপনি গণতন্ত্রের পথে যাওয়াটা অনেক সহজ হয়ে যেত। এটা একটা। তো এদিক থেকে আপনার এটা যত দেরি হবে, ততই ডেফিনেটলি রাজনৈতিক দলগুলো ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার কারণে তারা জনগণের আস্থা হারাবে। সমস্ত দলের কথাই আমি বলতেছি। এটা আরেকটা, আপনি যেটা বললেন, দেখেন পিআর পদ্ধতি পৃথিবীর বহু দেশে আছে, কোনো দেশে ওয়ার্ক করে, এবং পিআর পদ্ধতির মধ্যে নানা রকম ডাইমেনশন আছে, এক টাইপের পিআর পদ্ধতি নেই। ডেফিনেটলি এই আলাপটা আসতে পারে বাংলাদেশে, কিন্তু কোন টাইমে কোন আলাপটা আসবে সেটা ইম্পর্টেন্ট। এই মুহূর্তে জনগণ এটার জন্য যে প্রস্তুত না, এইটা আপনারা ধরেন বোঝাই যাচ্ছে। কারণ জামাত 2 দফা আন্দোলন করার পরে খুব বেশি একটা সাড়া কিন্তু জনগণের দিক থেকে, পাবলিকের দিক থেকে দেখা যাচ্ছে না।
কিন্তু এই জিনিসটা আলাপ করা যাবে না তা না, আলাপ আলোচনা আমাদের থাকা যেতে পারে, কিন্তু এটা আমি মনে করি যে এইবার বাস্তবায়ন হয়তো হবে না। তবে আমি মনে করি উচ্চকক্ষে পিআর হইতে পারে, এবং উচ্চকক্ষে পিআর হওয়ার ক্ষেত্রে সেটা যদি আপনি একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ একটা যে ব্যবস্থা রাখেন, সেইটা একটা ধরেন আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এম্পাওয়ার করা, ক্ষমতায়িত করার একটা প্রক্রিয়া হতে পারে। দেখেন বাংলাদেশের সমস্যাটা তো পিআর বা এগুলো না, সমস্যাটা হলো ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা যায় না সবসময়। ক্ষমতাটা কোনো না কোনোভাবে মানে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, দ্যাটস দ্য মেইন প্রবলেম। এই করাপ্ট পলিটিক্যাল নন পলিটিক্যাল এলিটস তারা কোনো না কোনোভাবে, এবং তারা আপনার যেহেতু তারা আপনার মিডিয়া ইন্ডাস্ট্রি বলেন, ন্যারেশন ইন্ডাস্ট্রি বলেন, তথাকথিত বুদ্ধিজীবিতা বলেন, এগুলোর মধ্য দিয়ে তারা কোনো না কোনোভাবে পাওয়ারটাকে ক্যাপচার করে ফেলে। এবং এই যে এখন ধরেন এই সরকারের মধ্যে যে সমস্যাটা চলতেছে, এই যে ধরেন আপনার আওয়ামী লীগের প্রশ্নটা এখনো পর্যন্ত সলভ করা গেল না, মানে ফলে এবং আওয়ামী লীগের ব্যাপারে এখন এক ধরনের আওয়াজ তোলা হচ্ছে, এটা তো ইনসাইড জব, ইটস নট আউটসাইড অ্যাক্টিভিটি। তারপরে আপনার আরেকটা বইলা শেষ করি, এই যে ধরেন ভারতে হাসিনাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি থ্রেট। আপনি বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে এবং অন্যান্য দেশের চুক্তি আছে, কি চুক্তি? যে ওই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় আপনি এমন কোনো কাজ করবেন না, আপনার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় সেও এরকম কাজ করবে না। এখন আপনার চিহ্নিত শত্রু, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত শক্তি এবং যার কার্যক্রম আপাতত নিষিদ্ধ, স্থগিত, সেরকম একটা শক্তি, সন্ত্রাসী সংগঠন, তারা ওইখানে পুনর্বাসিত হয়ে আসছে, তারা ওইখানে আপনার সংগঠিত হচ্ছে, তারা রেগুলার অ্যাক্টিভিটি চালাচ্ছে। এখন আবার আপনি যদি আশা করেন যে তাইলে ভারতের সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলো রক্ষার ব্যাপারে এখানকার জনগণ বা এখানকার রাজনৈতিক পার্টিগুলো তারা খুব আন্তরিক থাকবে, এই আশা তো হইতে পারে না। কারণ এটা আপনাকে আগে আন্তরিকতা দেখাইতে হবে। আমাদের জন্য প্রধান থ্রেট সেটাকে আপনি ধরেন সাপোজ উলফার ইস্যু, আপনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার যদি উলফার সন্ত্রাসীদেরকে আপনার আশ্রয় প্রশ্রয় দেয়, এটা ভারত কেন, এটা আন্তর্জাতিকভাবে মাথা ব্যথার কারণ হবে। কিন্তু একইভাবে হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া বা আওয়ামী লীগকে আবার পলিটিক্যালি পুনর্বাসিত করা, নানা রকম প্রক্রিয়া, হ্যাঁ, একটা হলো আপনার জাতীয় পার্টির মাধ্যমে হোক বা আপনার কী বলে ওই যে রিফাইন আওয়ামী লীগের মাধ্যমে হোক। তো এটা যে একটা আইডিয়াগতভাবে একটা ফ্যাসিস্ট আইডিয়া, এবং ডেমোক্রেটিক বাংলাদেশপন্থী রাজনীতি চলবে, কোনো ভারতীয় আপনার ক্ল্যানকে বা কোনো ভারতীয় অপভ্রংশকে এখানে একটা পলিটিক্যাল এন্টিটি হিসাবে বাংলাদেশের মানুষ যারা গ্রহণ করতে চায় না, এই জিনিসটা সলভ করার ক্ষেত্রেও আমি মনে করি আমাদের একটা সম্মিলিত উদ্যোগ দরকার, আমাদের একটা জাতীয় কোয়ালিশন দরকার, যে আপনি এই প্রবলেমটা সলভ করতে হবে। এবং অবশ্যই প্রতিবেশীর সাথে সম্পর্ক, এগুলোর যে সবার আগে আপনার যে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, সেই থ্রেটগুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে এবং সেই বার্তা অবশ্যই পৌঁছাইতে হবে। আমি আপনার সার্বভৌমত্ব, আপনার নিরাপত্তা এগুলোর ক্ষেত্রে আন্তরিক হব যদি আপনি আমার ব্যাপারগুলোতে আন্তরিক হন এবং সমস্যা সমাধানে আমাকে সহযোগিতা করেন। আমি ধন্যবাদ। জি মাহবুব আজিজ, এই পিআর নিয়ে আপনার কাছে জানতে চাই। পিআর এর কথাটা তো আগে শোনা যায় নাই, তার মানে আগে শোনা যায় নাই বলে যে এখন উঠবে না তা না, আলাপটা আসতেই পারে, কিন্তু যেহেতু আমাদের সামনে প্রায়োরিটি কোনটা সেটা তো ঠিক করতে হবে। কিন্তু পিআরটা কতটা অগ্রাধিকার আপনি মনে করেন বাংলাদেশের জনগণের জন্য? আসলে পিআরটা জামাত যেভাবে কথা বলছে, যে দাবিতে তারা প্রায় রাজপথে চলে এসছে এবং আরও পাঁচটি বা 7টি ইসলামিক দলকে নিয়ে তারা আন্দোলনে আসছে, যুগপৎ আন্দোলনে। আপনি খেয়াল করে দেখবেন যে জামাত নানান সময়ে নানান ইস্যু সামনে নিয়ে আসছে, যেটাতে তাদের এবং এক ধরনের হাইপ তৈরি করছে, বিএনপির বিরুদ্ধে তারা একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে যাচ্ছে এবং অনেক জায়গায় বলা হচ্ছে যে তারাই জিতে যাবে, এরকম একটা পরিস্থিতি। আপনি দেখুন গত নির্বাচনগুলো 2009, 2001, আপনার 96 এবং 91, যেগুলো গ্রাহ্য নির্বাচন আমরা বলি, সেখানে জামাতের ভোট শতকরা কত ভাগ? সেইখান থেকে হঠাৎ করে তারা একেবারে এইরকম উল্লম্ফন কি করে দিচ্ছে। এবং যেইখানে আপনি দেখুন 1971 সালের 16ই ডিসেম্বরে যে আত্মসমর্পণ দলিল, সেখানে পরিষ্কার একটি লাইন আছে, সিভিল আর্ম ফোর্সেস, যে আত্মসমর্পণ করছে মিলিটারি, নৌ, নেভাল এবং এদের সাথে সিভিল আর্ম ফোর্সেস পূর্ব পাকিস্তানের। কারা তারা? আমরা সকলেই জানি কারা তারা। তারা যখন এইরকমভাবে উল্লম্ফন হয়ে চলে আসছে এবং এখানে যেটা বলা হলো বাংলাদেশপন্থী রাজনীতি আমরা করব, আসলেই আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। আমরা যেমন ভারতের নতজানু কোনো রাজনীতি চাই না, পাকিস্তানি প্রেম বা প্রীতিও আমরা দেখতে চাই না। এবং সেই জায়গায় বাংলাদেশপন্থী রাজনীতি করতে হলে জামাতকেও তো তার 71-এর ভূমিকা সম্পর্কে পরিষ্কার একটা অবস্থান নিতে হবে। আওয়ামী লীগকে যেরকম গণহত্যার দায়ে আওয়ামী লীগ অভিযুক্ত, তাদেরকে যেরকম অবশ্যই এখন যেভাবে তাদের নেত্রীর নানান রকম কথাবার্তা আসছে, কোনো অনুতাপ নাই, কোনো রকম তার দুঃখ প্রকাশ নাই, কিচ্ছু নাই, আবার সেই থ্রেট, আবার সেই অহংকারী কথাবার্তা, সেই একই রকম আচরণ তো আমরা জামাতের কাছ থেকেও দেখছি। কাজেই এই ধরনের যেই
ঘটনাগুলো সেগুলো কিন্তু আমাদেরকে এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেয়। আর পিয়ার জামাত কবে থেকে শুরু করলো? তারা তো আমরা সেই 50 বছর ধরে শুনছি ইসলামিক শাসন ব্যবস্থার জন্য তারা আন্দোলন করছে। তো ইসলামিক শাসন ব্যবস্থা কি আর তারা চায় না? তাহলে কি আর শরিয়া আইনের বিপরীতে তারা চলে গেছে? সেই বিষয়গুলো কিন্তু তাদের পরিষ্কার করা দরকার। বিএনপির দিক থেকে যে দুর্বলতাটা আমরা দেখি, যে বিএনপি কিন্তু এই প্রশ্নগুলো সামনে আনতে পারতো। তারা দেখা যাচ্ছে যে ঠিক আছে, কোনো এক ধরনের আলোচনা করে, নেগোসিয়েশন করে, গণভোট ইত্যাদির মাধ্যমে তারা সামনের দিকে যাচ্ছে। সেদিন শুনলাম, পরশুদিন বিএনপির মহাসচিব প্রায় অনুরোধের সুরে বলছেন, আমরা তো তোমাদের শাপলা দিয়ে দিয়েছি, ধানের শীষ নিয়ে তোমরা টানাটানি করছো কেন? 4 দশকের একটি দল যাদের 45 বছর ধরে ধানের শীষ প্রতীক, তাকে এইভাবে বলতে হচ্ছে কেন? কাজে এই পুরো পরিস্থিতিটার মধ্যে কেমন যেন আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহ্য, আমাদের এক ধরনের পরম্পরা, এক ধরনের আমাদের যেই সমস্ত ইতিহাস, সব কিছুর প্রতি এক ধরনের অবজ্ঞা, চারপাশে ভেঙে ফেলা, মব সন্ত্রাস, এক ধরনের মানব না, কোনো কিছুই আগের সত্য নয়, 24 থেকে শুরু হবে একটি দেশ, এটা তো হতে পারে না। আমরা আটকা একটা কোথার থেকে তো নাজিল হই নাই, আমাদের একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে। আপনি যত কিছুই বলেন না কেন, আপনি নতুন অনেক রকমের ন্যারেশন দিতে পারেন, আমরা আমাদের পূর্বপুরুষের এই যে সংগ্রামের দীর্ঘ ইতিহাস, এগুলো কিন্তু আমরা কখনোই ছাড়বো না, ছাড়তে পারি না। এবং সেই ধারাবাহিকতা থেকে আমরা অতীতের ভুল ত্রুটির থেকে নিজেদের অবস্থানটাকে অবশ্যই আয়নায় আমাদের মুখ দেখতে হবে। কার কার হাতে রক্তের দাগ নাই, এটা আমাদেরকে নিজেদেরকেই প্রশ্ন করতে হবে। এবং তারপরে আমাদেরকে বসতে হবে যে আসুন, আমরা একটা বাংলাদেশে, এই ভূখণ্ডে সবাই সবাইকে চিনি, আমরা জানি আপনারা কে কি করেছেন। আপনারা যখন ক্ষমতায় বসেন, আপনারা মনে করেছেন রাজনীতি হচ্ছে আপনাদের প্রভাব এবং প্রতিপত্তি বানানোর একমাত্র হাতিয়ার। এখানে মানুষ থাকে না, এখানে দেশ থাকে না, এখানে কিছুই থাকে না। আপনারা বিদেশে সুরম্য প্রাসাদ তৈরি করেন, আর এখানে সাধারণ মানুষরা ব্যক্তিগত যেই সামান্য একটু তাদের যে সম্পদ এবং তাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটাও তাদের ন্যূনতম পূরণ হয় না, কারণ তাদের যাওয়ার জায়গা নাই। কাজেই এই যে লুটপাটের একটা তন্ত্র তৈরি করেছেন আপনারা সবাই মিলে, সেখান থেকে সাধারণ মানুষের মুক্তির জন্য, যেটা ভাই বলেছেন যে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, আমরা এলিটসদেরকেও বাদ দিতে চাই না, আমরা পাওয়ার ক্যাপচার্স বাই হিপোক্রেটসও করতে চাই না, আমরা পিপলস পাওয়ারই চাই। এবং সেখানে সমস্ত শ্রেণী, প্রত্যেকটা শ্রেণী অন্তর্ভুক্ত থাকবে। চোর, বাটপার, পুলিশ, ডাকাত, চিকিৎসক, সাংবাদিক, যা আছে সবাই তার সমমর্যাদায় সম্মান নিয়ে থাকবে। জি, অনেক ধন্যবাদ। আবু হানা রাজ্জাকি, জি, পিয়ার দিয়ে শুরু করছিলাম, যে সাথে বলে আপনি বলবেন সাথে সাথে, যে আমার কাছে কথা শুনতে শুনতে মনে হলো, এই যে পিয়ার, মানে এই পিয়ার কার জন্যে? জনগণের জন্যে? যেটা যদি পিপুলস পাওয়ার হয়, এই পিয়ার কি জনগণের জন্যে, নাকি আমি যেনতনভাবে একটা কলা কৌশল করে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি? আচ্ছা, জনগণের জন্য যদি, আমরা তো বলতেছি পিপলস পাওয়ার, পিপলস পাওয়ার, যদি পিপলের কাছে পাওয়ারটা থাকতে হয়, তাহলে তো পিপলস সব জায়গায় সন্নিবেশ, এক জায়গায় সমবেত থাকতে হবে। অর্থাৎ টোটাল বাংলাদেশের লোকগুলার প্রতিনিধি যদি এক জায়গায় থেকে দেশটাকে পরিচালনা করে, সেটা ভালো, নাকি একটা পোর্শন চললো, তারা গিয়ে পুরা দেশটাকে রুল করবে, সেটা ভালো? পিয়ার পদ্ধতি এখানে সেই ব্যতিক্রম। পিয়ার পদ্ধতি হলে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে ঢুকবে, একটা সিম্পল মিনিং। আর অত তাত্ত্বিকে যাচ্ছি না, সময় নাই। পিয়ার পদ্ধতি মানে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে ঢুকবে। সব দলের প্রতিনিধি পার্লামেন্টে ঢোকার মানে হচ্ছে যে পিপলস পাওয়ার। আপনি সব দল ঢুকলো না, এক দল ঢুকলো, তাহলে আর পিপলস পাওয়ার থাকে না। ভেরি সিম্পল। 2 নম্বর আসেন, পিয়ার পদ্ধতি চায় কারা, পিয়ার পদ্ধতি চায় না কারা? যারা চায় তারা কেন চায়, যারা চায় না তারা কেন চায় না? যারা চায় তারা দেশকে ভালোবেসে চায় না, যারা চায় তারা জানে পিয়ার পদ্ধতিতে আমার 40টা সিট পার্লামেন্টে ঢুকবে। ভেরি সিম্পল, এনে কোনো লুকোচুরির কিছু নাই। আর যারা চায় না তারা জানে যে পিয়ার পদ্ধতি আসলে 2/3 মেজরিটি পাবে না, নিশ্চিত করে বলে দিচ্ছি। সুতরাং যারা পিয়ার পদ্ধতি চান না তারা তাদের স্বার্থে চান না, যারা পিয়ার পদ্ধতি চায় তারা তাদের স্বার্থে চায়। ভেরি সিম্পল।
দুই গ্রুপেরই ব্যাখ্যা দিতে হবে পিআর পদ্ধতি দেশের এবং দেশের জনগণের জন্য খারাপ কিনা। যারা পিআর পদ্ধতি চান তাদেরকে বুঝাইতে হবে যে দেশের জন্য এবং দেশের জনগণের জন্য পিআর পদ্ধতি ভালো, আর যারা পিআর পদ্ধতি চান না তাদেরকে বুঝাইতে হবে দেশের এবং দেশের জনগণের জন্য পিআর পদ্ধতি ভালো নয়। কিন্তু আপনার জন্য যদি ভালো না হয় কিচ্ছু আসে যায় না আমার, কারণ সবাই আমরা পিপলস পাওয়ার চাই, রাষ্ট্রটাকে চাই, রাষ্ট্রের জনগণ চাই। সরকার 15 বার বদল হোক গিয়ে আমার কিচ্ছু আসে যায় না, রাষ্ট্র বড় জনগণ বড়। দুই দলের বুঝাইতে হবে যে পিআর পদ্ধতি দেশ এবং জনগণের জন্য ক্ষতিকর, না বুঝাইতে পারলে মানতে হবে। 1 2 এবার আসেন, ছোট ছোট কিছু দলও আছে তারাও পিআর পদ্ধতি চায় না। কোন যুক্তিতে? উনি তো পিআর পদ্ধতি ছাড়াও সারা বাংলাদেশে 50,000 ভোট পাবে না, ওনার দল সারা বাংলাদেশে 50,000 ভোট পাবে না। আর পিআর পদ্ধতি ছাড়া, আর পিআর পদ্ধতিও যদি হয় তাতেও তার ভোট সারা বাংলাদেশ 50,000 নাই। উনি কেন করেন আমি পিআর পদ্ধতি চাই না? কিছুই না, আর এক দলের দান দাক্ষিণ্য পাবে, তাকে সিট দিবে। কি সিট? তুমি এনতে দাঁড়াও, তোমার দলে দাঁড়াও, তোমার মার্কায় দাঁড়াও, আমার লোক ভোট দিবে তোমাকে। এটা কি গণতন্ত্র? এটাও তো প্রতারণা, আর একটা কৌশল। যিনি পিআর পদ্ধতি চাচ্ছেন না, ছোট ছোট দল, টোটাল 100 দল যদি বাংলাদেশে একত্র হয় 20,000 করে ভোট হবে না এক একজনের, তারাও বলে আমরা পিআর পদ্ধতি চাই না। আপনি চান না কেন? আপনি কি কারণে চান না? আপনার রোলটা কি? আপনার রোল ওই যে আপনার একটা সিট 15টা দল হাতে নিয়ে নিলেন একটা করে সিট দিয়ে। যে দলের প্রেসিডেন্টের নাম জানবেন তো মহাসচিবের নাম জানবেন না, মহাসচিবের নাম জানবেন তো প্রেসিডেন্টের নাম জানবেন না। কাজেই পাওয়ার সবচেয়ে বড় কথা হলো, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হইতে পারবে না পিআর পদ্ধতিতে। 1 নম্বর। 2 নম্বর, পিআর পদ্ধতি যদি আপনি চালু করতে পারেন তাইলে কি হবে? মাঠের চাঁদাবাজি পর্যন্ত বন্ধ হবে। যদি বলেন কিভাবে? সিম্পল। চাঁদাবাজি হচ্ছে এলাকায়, রনির দল ছোট, আমার দল বড়। রনির দলের লোকও গিয়ে বলবে ভাই তোমরা এখানে চাঁদাবাজি করতেছো কেন? যা বেটা চুপ থাক। সে কি করবে? আমার লোকটা, তার লোকটা এসে রনিকে কমপ্লেন করবে, রনি আমাকে জানাবে পার্লামেন্টে। অর্থাৎ বড় দল যারা ক্ষমতায় 3 বার 4 বার 5 বার পরে কি বলবো জানেন? চাঁদাবাজি যদি বন্ধ না করেন আপনাদের উপর কিন্তু আমরা আস্থা তুলে নিব। এই যে আমরা আস্থা তুলে নিব, এই ভয়ে সরকার অস্থির থাকবে। এই আস্থা তুলে নিয়ে সরকার কতবার পড়বে? 10 বার পড়ুক। ঠিক আছে, আমরা শেষ করব। আপনার বক্তব্য ক্লিয়ার হয়েছে। আমি সবার কাছে 1-1.5 মিনিট করে একটা প্রসঙ্গ কথা শুনবো, আমি প্রায় শেষ পর্যায়ে। সেটা হলো 1/11-এর সময় একটা কথা শুনতাম যে নিরাপদ প্রস্থান, ইংরেজিতে সেফ এক্সিস্ট, সেফ এক্সিস্ট যে হবে এটা 1/11-এর সময় শুনতাম। কিন্তু ইদানিং আবার এই কথাগুলো ঘুরে ফিরে এনসিপি নেতারা বলতেছে, আবার উপদেষ্টারাও দেখি বিভিন্নজন বিভিন্নভাবে বলতেছে যে আমাদের লাগবে না, রাষ্ট্রের সেফ এক্সিট লাগবে। সংক্ষেপে 1-1.5 মিনিটে যদি একটু। হ্যাঁ, সেফ এক্সিটের কথাটা তখনই আসে যখন আপনি ক্ষমতাকে দেখেন, আপনার পাওয়ার কেন গুরুত্বপূর্ণ এবং পাওয়ারের সাথে একটা ক্ষমতা এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্য কোথায় তৈরি হয়? হলো আপনার লেজিটিমেসির মধ্য দিয়ে। পাওয়ারের লেজিটিমেসি থাকলে সেটা তখন আর সন্ত্রাস হয় না, যদি লেজিটিমেসি না থাকে তখন সেটার সাথে সন্ত্রাসের আর কোনো পার্থক্য থাকে না। সেটা আপনি ইউনিফর্ম পরেই করেন আর ইউনিফর্ম ছাড়াই করেন। সো এখন সেফ এক্সিটের কথাটা তখনই আসে যখন সেই পাওয়ারটা, তার যে লেজিটিমেসি, তার যে বৈধতা, সেই বৈধতার এখতিয়ারের বাইরে গিয়ে ফাংশন করে। মানে ক্ষমতার একটা বৈধতা লাগে। এখন সেই বৈধতা মানে কি? বৈধতা মানে হলো ক্ষমতা চাইলে যা খুশি তাই করতে পারে না, তারও কতগুলো রেগুলেশনস আছে, তারও কতগুলো রুলস আছে, তারও কতগুলো এথিক্স আছে, তারও কতগুলো ট্যাকটিক্স, এর ভিতরে থেকে ফাংশন করতে হয়। এর ভিতরে যদি ফাংশন না করে, তার যে দায়িত্ব সে দায়িত্বের বাইরে থেকে সে যখন অন্য কোনো কিছু করার চেষ্টা করে তখন তার এই প্রশ্নটা উঠে। তো এখন এনসিপির যারা নেতৃবৃন্দ তারা মনে করছে তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে এখানে ভিতরে যারা আপনার দায়িত্ব নিয়েছে অনেকেই, কেউ এখানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যা যা করার কথা ছিল সেটা করার অন্তরায় হিসাবে হাজির হয়েছে। যে কারণে আমি বললাম যে এখানে দেখেন, এখানে আপনাদের একটা কথা বলি, আপনার ট্রেডিশন ইজ ওল্ডার দেন ফ্যাসিজম। এই যে আপনার একটা ট্রেডিশনালিজম চর্চা করা হয় সব জায়গায়, হ্যাঁ, এখন এই ট্রেডিশনালিজমের মধ্য দিয়ে যারা আটকায় থাকবে তারা তো সবসময় ওই পুরানা যে পদ্ধতি, সেই পুরানা পদ্ধতির মধ্যে ফেলে যাবে। এবং গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সমাজের সোশ্যাল কন্ট্যাক্ট চেঞ্জ হয়ে গেছে, নতুন সোশ্যাল কন্ট্যাক্টে নতুন রিয়েলিটিতে নতুন রিজনিং তৈরি হবে এবং নতুন পাওয়ার ডাইনামিক্স তৈরি হবে, এটাই স্বাভাবিক। ফলে ক্ষমতার এই লেজিটিমেসির নতুন জায়গাটা তাদের বুঝতে হবে। কিন্তু তারা না বুঝে যদি তারা তাদের মতো করে আগের এই পুরানা ট্যাকটিক্সে ফেরত যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রতিরোধের মুখে পড়তে হবে। আপনাদের মনে রাখতে হবে গণঅভ্যুত্থান ইজ দেয়ার, এবং গণঅভ্যুত্থানের মধ্যে যে বিপুল জেনারেশন তারা কোনোভাবেই
আর একটা মতাদর্শিক শক্তিকে ক্ষমতায় দেখতে চান, একটা নাগরিক ভিত্তিক, যেটা আমরা বারবার বলি পিপলস পাওয়ারটা কিভাবে কায়েম হবে, সেটা হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের মধ্যে দিয়ে কায়েম হবে। এখানে নাগরিককে আমরা জিজ্ঞেস করবো না, তো সেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, আপনাকে জিজ্ঞেস করবো আপনি আপনার অধিকার পান কি পান না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। এইটাই হলো নাগরিক ভিত্তিক রাষ্ট্রের প্রস্তাবনা। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি 24-এর পক্ষে না বিপক্ষে, আপনি জিজ্ঞেস আপনি অধিকার পান কি পান না। ফলে এইরকম একটা ট্রান্সপারেন্সির জায়গা থেকে যখন ক্ষমতা ফাংশন করে না, তখনই সেফ এক্সিটের প্রশ্নটা আসে। জি মাহবুব আজিজ, জি, আমার ঐতিহ্যকে আমি কিভাবে রাখবো সেটা আমার অধিকার। মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভেঙে ফেলা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, অভ্যুত্থানের পরপর ধানমন্ডির 32 নম্বর ভাঙা হলো, এগুলো একটি সরকারের মতাদর্শ প্রমাণ করে এবং তাতে বোঝা যায় যে কেন তাদেরকে সেফ এক্সিটের কথা ভাবতে হচ্ছে। কারণ তারা বাংলাদেশপন্থী আর থাকছে না, কারণ বাংলাদেশের সাথে এই বিষয়গুলো জড়িত। তারা শরৎ উৎসব করতে দেয়নি, তারা সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতো একজন শিক্ষাবিদ, একজন অত্যন্ত গুণী একজন ব্যক্তিত্বের জন্য একটি সরকারি শোকবার্তা দেবার তারা প্রয়োজন বোধ করেনি বা করছেন না। তো এইরকম একটি সরকারের সেফ এক্সিটের কথা ভাববে না তো ভাববেটা কি? বাংলাদেশ যেই সমস্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সে তার থেকে তাদের দূরত্ব ক্রমেই বেড়ে যাচ্ছে এবং এটা আমাদেরকে বিস্মিত করছে। কারণ আমরা তাদেরকে দীর্ঘদিন ধরে তাদের নানান কাজের সঙ্গে পরিচিত, তারা কি করে এরকম করেন এটা বিস্মিত হলেও এটা কোন ধরনের রাজনৈতিক যোগ বিয়োগের খেলা সেটা আমরা বুঝতে পারছি না। যে জেনজির কথা বলা হচ্ছে, সেই জেনজির মুখেই আমরা গান শুনেছিলাম যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, অথবা ধনধান্যে পুষ্পে ভরা, যে গান দিয়ে 3 আগস্ট 4 আগস্ট আপনার লক্ষ লক্ষ মানুষের মিছিল হয়েছে। সেই গানের কথা, সেই বেদনার কথা আমরা সবাই জানি, কিন্তু এখন গান গাইলে বলা হয় যে এগুলা ভারতের, এগুলা হিন্দুদের। এই হচ্ছে পরিস্থিতি। কাজে এই রকম জায়গায় আপনি অবশ্যই আমাদেরকে মতাদর্শিক একটা সংঘর্ষের দিকে আমরা যাচ্ছি কিনা আমাদেরকে ভাবতে হচ্ছে। আর ক্ষমতা তো সবসময়ই একটা খুবই মোহনীয় ব্যাপার, আমরা জানি না, কারণ ক্ষমতায় যারা থাকে তাদের ভেতরের খবর কিন্তু আমরা তাদের শাসনকালে জানতে পারি না, মিডিয়াও তখন চুপ থাকে। আমরা কি হয়েছে না হয়েছে হয়তো এই সরকার চলে যাবার পর জানতে পারবো, অনেক বড় বড় হেডলাইন তখন দেখতে পারবো। আবু হানা রাজ্জাকি, ধন্যবাদ। আর কি বলবো, বলার সিম্পল একটা কেন আসে, আমি কেন আসে যেহেতু আসছে কথাটা, সেজন্যই কেন আসে। আমি সিম্পলি মনে করি যে এখন এই মুহূর্তে বাংলাদেশে আয়নাঘর নাই, এই মুহূর্তে বাংলাদেশে বিনা বিচারে হত্যা নাই, এই মুহূর্তে বাংলাদেশে ক্রস ফায়ার নাই, এই মুহূর্তে বাংলাদেশে আপনার ছেলেটা বাইরের থেকে গেলে ভাষায় মোটামুটি নিরাপদে ফিরবে, এরকম একটা ব্যাপার আছে। রিজার্ভ আমাদের কিছু বেড়েছে, সরকার ব্যর্থ, আগেই বলেছি, কিন্তু এই তাৎপর্য কিন্তু এইগুলো আছে। এবং তারপরেও যদি কোনো সরকারকে এখন এই মুহূর্তে এই চিন্তাটাও নাই যে আমার কোলে বাচ্চা হেলিকপ্টার থেকে গুলি এসে আমার বাচ্চার গায়ে পড়বে, এরপরেও যদি এই দেশের এদেরকে ভাবতে হয় সেই এক্সিটের কথা, তাহলে ধরে নিতে হবে এই যে আমরা বোধহয় আমাদের নিজের ভালো এবং মন্দ কোনোটাই বুঝি না।